লাভ বাই দ্য ভিলেন। লেখিকা লিজা মনি। পর্ব ৪। নিউজের প্রতিটি চ্যানেলে একটা কথাই প্রকাশিত হচ্ছে, বিশ্ববিখ্যাত গ্যাংস্টার বস নিক জেভরান কোনো এক মেয়েকে রক্ষিতা ১০০ কোটি টাকা দিয়ে হিসেবে কিনে নিয়েছেন। মেয়েটাও অপরূপ সুন্দরী, যার সৌন্দর্যে ঘায়েল হয়ে নিজেকে আটকাতে পারেনি, ক্রয় করতে হয় ১০০ কোটি। নিক ডিভানে গম্ভীরতা নিয়ে বসে থাকে, রাগে মাথা ফেটে যাচ্ছে। মোবাইলের উচ্চ রিংটোনে মাথা তুলে ডিভানে হেলান দেয়, এরপর মোবাইল কানে চেপে ধরে। বস, আফ্রিকা নিউজ চ্যানেল থেকে সব ডিলিট করা হয়েছে, কিন্তু বিবিসি আফ্রিকা চ্যানেলের একজন সহকারী সংবাদ কাটতে চাইছে না। সব চ্যানেল থেকে সরানো শেষ, জাস্ট এইটা বাকি। নিক কিছুক্ষণ চুপ থাকে, এরপর শান্ত সুরে বলে, রাতে নিয়ে আয় আমার কাছে, ওর মধ্যেই ঘাপলা আছে। অধিরাজ, জি বস। ইরানের কোনো এক প্রান্তে একজন বোন তার বোনটাকে হারিয়ে পাগল প্রায় হয়ে গিয়েছে। এমন কোনো জায়গা নেই খুঁজে চলছে না, কিন্তু হায় আফসোস, নিয়তি তার সহায় হচ্ছে না। মেয়েটা কাঁদছে ডিভানের উপর বসে, বুকের মধ্যে রাখা একটা ছবি। ঠিক তখন ওখানে কারোর হন্তদন্ত আগমন। নাজলি, আমি আমার এনির সংবাদ পেয়েছি। হঠাৎ এমন কথা শুনে নাজলি নিস্তব্ধ হয়ে যায়, চোখের পানি মুছে নাবিদের দিকে তাকিয়ে অধৈর্য হয়ে বলে, কোথায় আছে ও? আমার এনি কোথায় নাবিদ? নাবিদ হঠাৎ করে চুপসে যায়, অন্ধকারে ছেয়ে যায় তার মুখখানা। নাবিদকে চুপ থাকতে দেখে নাজলি নাবিদের বাহু ঝাঁকিয়ে বলে, বলো না নাবিদ, আমার বোন কোথায়? আফ্রিকায়। নাজলি ২ পা পিছিয়ে যায়, স্তব্ধ হয়ে ডিভানে থপ করে বসে পড়ে। ঠোঁট কাঁপছে, ভেতরে কেঁপে উঠছে তার। যে বোনটাকে বুকে নিয়ে ঘুমাতো, সে আজ এত দূরে। আফ্রিকায় কিভাবে গিয়েছে? তুমি কিভাবে জেনেছ? আজ সকালে আমার গার্ড জানিয়েছে, কিন্তু এইটা এনি কিনা শিওর নয়। সংবাদে বর্ণনার মিল পেয়েছি, কিন্তু নিশ্চিত নয়। মানি? সব খুলে বলো নাবিদ, সহ্য করতে পারছি না। আমাকে ছাড়া যে এক রাত থাকত না কোথাও, তাকে আমি সামান্য চোখের মাধ্যমেও দেখতে পারছি না। নাবিদ বিষণ্ণ মুখে নাজলির সামনাসামনি বসে। কষ্ট তারও হচ্ছে, সেও তো এনিকে ছোট থেকে ভালোবাসে, তাকে বউ করে ঘরে তোলার স্বপ্ন দেখে আসছে। কিন্তু হুট করে হারিয়ে ফেলাতে তার কলিজা খণ্ড খণ্ড হয়ে যায়। নিজের সব শক্তি দিয়ে দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে তার ছোট পরিটাকে খুঁজে পাওয়ার জন্য। অবশেষে সংবাদ পেয়েছে, তাও এক হাড় ভাঙা সংবাদ, যা এক প্রেমিকের হৃদয়টাকে রক্তাক্ত করতে সক্ষম। নিক জেভরানকে তো চিনো নাজলি? কোন নিক জেভরান? বিশ্ববিখ্যাত গ্যাংস্টার বস নিক জেভরান। হ্যাঁ, চিনি ওনাকে, টিভিতে বহুবার দেখেছি। অনেক ভয়ানক উনি। উনি একটা মেয়েকে নিজের রক্ষিতা হিসেবে কিনে নিয়েছে ১০০ কোটি টাকার বিনিময়ে। মেয়েটাও কি কিনল বর্তমানে সেটা দেখার বিষয় নয় নাবিদ, আমি আমার বোনের খোঁজ জানতে চাচ্ছি। আমি যে খবর পেয়েছি যে মেয়েটাকে উনি ক্রয় করেছে, সে খুব সুন্দরী, ছোটখাটো কোমল, লম্বা চুল, আর সবচেয়ে বড় বিষয় ওর নীল চোখের মণি। নাজলি, তুমি খুব ভালো করেই জানো পৃথিবীতে ৮% লোকের চোখ নীল হয়ে থাকে, সেখানে আমাদের এনি একজন। আমার কেন জানি মনে হচ্ছে এইটাই আমাদের এনি। নাজলির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে, বুকের ভেতর থেকে বুক চিরে আর্তনাদ বেরিয়ে আসে, কান্নায় ভেঙে পড়ে মেয়েটা। ওকে কি রক্ষিতা হিসেবে কিনেছে নাবিদ? রক্ষিতা শব্দটা নাবিদের পুরো শরীরটাকে কাঁপিয়ে তোলে, তার পাখিটাকে অন্য কেউ কষ্ট দিচ্ছে। নাবিদের পুরুষ মনটা কান্নায় ভেঙে পড়ে। নিশ্চয়ই এখন পাখিটা খুব কষ্টে আছে, আমাদের কথা মনে করছে। ওই গ্যাংস্টার তার সাথে খারাপ কিছু করেনি তো? নাবিদ আর ভাবতে পারে না। অধৈর্য উন্মাদ পাগলের মতো নিজের চুল জোরে টেনে ধরে। পাগল প্রেমিকের বুকে বাসা বাঁধে ভয়ের সূত্র। নাবিদ নিচের দিকে তাকিয়ে থেকে ভাঙা গলায় বলে, আমি আফ্রিকার উদ্দেশ্যে রওনা হচ্ছি নাজলি। রক্তের বিনিময়ে হলেও আমি এনিকে নিয়ে আসব। উনি ১০০ কোটি টাকা দিয়ে কিনেছেন, আমি ২০০ কোটি টাকা দিয়ে ফেরত চাইব। প্রয়োজনে নিজের সব সম্পত্তি বিক্রি করব, তারপরও আমি আমার পাখিকে ফিরিয়ে আনব নাজলি। যতদিন নাবিদের নিঃশ্বাস থাকবে তখন লড়াই করে যাবে। নাবিদ চলে যেতে নেয়, নাজলি পিছন থেকে ডেকে বলে, প্লিজ নাবিদ, আমাকেও নিয়ে যাও। নাজলি, বিপদে পড়বে আমার সাথে গেলে। এনি যদি তোমার ছোটকালের ভালোবাসা হয়ে থাকে, তাহলে সে আমার বোন নাবিদ। পুরো দুনিয়ায় আমরা ২ বোন একে অপরের সঙ্গ নিয়ে বেঁচে আছি। আমার কলিজাও। সব বিপদের সম্মুখীন হব,
প্লিজ নিয়ে চলো, প্রয়োজনে আমি আড়ালে থাকব। নাবিদ কিছুক্ষণ ভেবে বলে, ওকে, 10 মিনিট পর গাড়ি আসবে তোমাকে নিতে। গাড়িটা একদম প্রাইভেট জেটের কাছে নিয়ে যাবে, তুমি নিজেকে তৈরি করে রেখো। ঠিক আছে। নাবিদ চলে যায়। নাবিদের কথা মতো 10-15 মিনিট পর একটা গাড়ি আসে বাসার সামনে। কলিং বেলের আওয়াজে নাজলি রেডি হয়ে গাড়ির কাছে যায়। সে একটা সাদা শর্ট টপ আর কালো জিন্স পরেছে, গলায় একটা স্কার্ফ ঝুলিয়ে রাখে। অধৈর্য আর চিন্তিত হয়ে গাড়িতে গিয়ে বসে। প্রায় অনেকক্ষণ গাড়ি চলে। গাড়িটা গিয়ে থামে একটা প্রাইভেট জেটের সামনে। নাজলি গাড়ি থেকে নেমে দেখে নাবিদ দাঁড়িয়ে আছে। তার চারপাশে অনেক গার্ড। নাজলি শ্বাস নিয়ে নাবিদের কাছে যায়। নাজলিকে আসতে দেখে নাবিদ ইশারা করে সবাইকে ভিতরে ঢোকার জন্য। নাবিদ নাজলিকে নিয়ে জেটের ভিতরে ঢোকে। নাজলি এই প্রথম কোনো প্রাইভেট জেটে উঠেছে। ভিতরটা দেখে মনে হচ্ছে কোনো রুম। যদি তোমার খারাপ লাগে তাহলে ওই পাশে বেড আছে, পর্দা ছড়িয়ে গিয়ে শুয়ে থাকবে, ওকে? নাজলি বিষণ্ণ মাথা নাড়ে। বর্তমানে তার কিছুই ভালো লাগছে না, শুধু তার বোনকে পেলেই হবে, আর কিচ্ছু চায় না। সন্ধ্যার চূড়ান্ত বেলায় যখন সমুদ্র তার বুকে রাতের গাঢ়তা ঢেলে দিতে ব্যস্ত, ঠিক তখনই বোর্ডের সম্মেলন কক্ষে জমে ওঠে উত্তপ্ত বাতাস। বাতির কুয়াশা ভরা আলোয় দাঁড়িয়ে রয়েছে 6 জন ভয়াল গ্যাংস্টার। নাইজেরিয়া, লিবিয়া, সোমালিয়া, ঘানা, দক্ষিণ সুদান এবং মৌরিতানিয়ার প্রখ্যাত অপরাধ সম্রাটেরা। তারা প্রত্যেকে যেন এক একটি দেশপ্রেমহীন সামরিক রাষ্ট্র, যাদের পতাকা নেই, শুধু অস্ত্র আছে। নিক জেভরান, সম্মেলনের প্রধান, ঠোঁট ছুঁয়ে তুলে নেয় এক গাঢ় অশ্বেত সিগার। তার ধূসর মনের চোখজোড়া প্রকৃতির দিকে নিবদ্ধ। তার ঠান্ডা চোখে তীব্র কৃপতা, যেন কথার মাঝেও লুকিয়ে আছে মৃত্যু হবার সম্ভাবনা। সে টেবিলের উপর ছুঁড়ে দেয় এক নীল ফোল্ডার। মধ্যপ্রাচ্য থেকে আসা এক গোপন অস্ত্রবহরের নকশা। এটা নতুন, ইক্লিপস 9 মিলিমিটারের গর্জনে নয়, এটি নিঃশব্দে শত্রুর হৃৎস্পন্দন থামিয়ে দেয়। থার্মাল হিট সেন্সরযুক্ত। আমরা যদি এই অস্ত্র নিই, দক্ষিণ আফ্রিকার বন্দর শহরগুলো আমাদের হাতের তালুতে আসবে। ঘানার বস মুসা কাদির গর্জে ওঠে, কিন্তু আমি চাই ফায়ার লঞ্চার, তাপ অনুসরণকারী ক্ষেপণাস্ত্র চাই। বন্দুক এখন শিশুদের খেলার জিনিস। আমি এমন কিছু চাই যা রাতের শহরকে দিনের শ্মশানে পরিণত করে। লিবিয়ান বস সালেহ ওমর গম্ভীর গলায় বলে ওঠে, আমার কাছে তথ্য আছে মস্কো থেকে আসছে এক ধরনের পারদ সমৃদ্ধ পিস্তল, যা মানুষের স্নায়ুতন্ত্র 1 সেকেন্ডে জ্বালিয়ে দেয়। আমি সেটার রুট চাই। আমার মানুষগুলো ইতিমধ্যে কঙ্গোর ভিতর দিয়ে ঢুকে পড়েছে। আমরা একসাথে ভাগ করলে পুরো উপমহাদেশ হাতের মুঠোয় আসবে। নিক তখন ঠান্ডা স্বরে বলে, আমার দরকার নিয়ন্ত্রণযোগ্য ধ্বংস। অস্ত্র বড় বিষয় নয়, কাদের হাতে সেটা থাকবে সেটাই গুরুত্বপূর্ণ। আমি চাই এই বোর্ডে উপস্থিত প্রত্যেকে আমাকে শপথ দাও, বাইরের কাউকে কোনো নকশা, কোনো গোপন কোড, কোনো তথ্য জানাবে না। যদি কেউ বিশ্বাস ভাঙে, আমি সমুদ্রের নিচে তার জন্য কফিন পাঠিয়ে রাখব। আই রিপিট, কাফিন বিছিয়ে রাখব। মনে রেখো, নিক জেভরান যা একবার বলে তা করে তারপর শান্ত হয়। আলো হালকা কাঁপে, বাতাস থনকে যায়। এক প্রহরী পাশের কক্ষে দাঁড়িয়ে রাইফেলের ট্রিগারে আঙুল রেখে নিঃশব্দ নির্দেশের অপেক্ষায়। টেবিলের নিচে রাখা রয়েছে ছোট ছোট অস্ত্রের বাক্স, নতুন এক্সপেরিমেন্টাল স্নাইপার, পয়জন ইনজেক্টেড বুলেট, রিমোট মাইন্ডেড গ্রেনেড। কেউ কিছু বলছে না, কিন্তু প্রত্যেকের চোখে দাউ দাউ করে জ্বলছে লোভ, ভয় ও পরস্পরের প্রতি অগাধ সন্দেহ। তারা একজন আরেকজনকে দেখে, কেউ থুতনি নিচু করে, কেউ ঠোঁট চেপে ধরে। নিক তখন চূড়ান্ত ঘোষণা দেয়, আগামী 3 মাসে আমরা অপারেশন ব্ল্যাক সান চালাব। প্রয়োজন অস্ত্রের নয়, প্রয়োজন লৌহ নিষ্ঠা আর অন্ধ আনুগত্যের। যাকে সন্দেহ হবে তাকে এই বোর্ডেই শেষ করা হবে। তার না থাকবে দেহ আর না থাকবে নাম। বোর্ডের মধ্যেই সেই নিকৃষ্ট মৃত্যুর সাক্ষাৎ করাব। সমুদ্র তখন নিচ থেকে ফুঁসে ওঠে। সমস্ত পৃথিবীর অনুপ্রবেশ ঠেকাতে চায় এই ভাসমান ঘৃণার দুর্গে। সেই রাতে ব্ল্যাক আর্কের গা বেয়ে নেমে আসে ঘাম, ধোঁয়া ও মৃত্যু পরিকল্পনার গন্ধ। পরিশ্রান্ত আলোচনার অবসানে নৈশব্দ যেন কুয়াশার মতো ঘনীভূত হয়ে প্রতিটি দেওয়াল, প্রতিটি চোরা দৃষ্টিকে গ্রাস করিতে থাকে। আলোচিত অস্ত্রসম্ভারের ভয়াল বাস্তবতা, লেনদেনের সংকেতচিহ্ন এবং নিক জেভরানের অনুচ্চারিত অথচ স্থির সিদ্ধান্ত সমস্তই মিলিয়ে এক অনির্বচনীয় মানসিক যন্ত্রণা ছাড়িয়ে দেয় উপস্থিত সকল অপরাধ নেতার হৃদয়ে। গ্যাংস্টাররা এক এক করে দৃষ্টিপাত করে পরস্পরের দিকে। তবে সে দৃষ্টি বন্ধুত্বের নয়, সন্দেহ ও শঙ্কার দ্বৈত সংমিশ্রণে গঠিত এক নিঃশব্দ ঘাতকতা। ঠোঁট সংবরণ করে রাখা কথাগুলিকে কেবল চোখের দৃষ্টিতে প্রকাশ করছে, যার ব্যঞ্জনা হচ্ছে, কে প্রথম পতিত হবে সন্দেহের ফাঁদে? নিক, যার পদক্ষেপের ধ্বনি ব্যতিরেকে সমগ্র কক্ষ স্তব্ধ। ধীরে ধীরে উঠে দাঁড়ায় গ্যাংস্টার বস। কণ্ঠে উচ্চারণ নেই, চোখে করুণা নেই, মুখে সংবেদনশীলতার লেশমাত্রও প্রতিফলিত নয়। তার ঠান্ডা চাহনি যেন সংবেদনহীন ধাতব আয়নায় প্রতিবিম্বিত মৃত্যুদণ্ড।
প্রতিটি চলন অতি নিয়ন্ত্রিত অথচ অতর্কিতভাবে ভয় মিশ্রিত। বস্তুত নিক কিছু বলে না, তবু তার নীরবতা উচ্চারিত বাক্যের চাইতেও অধিক ত্রাস সঞ্চার করে। তার পরনে একটি কালো কোট, পৃষ্ঠদেশে সূক্ষ্ম বুলেটপ্রুফ সুতোর বাঁধনে গাঁথা প্রতিরোধের শক্তি। সেই কোটটি পরিধান করবার প্রক্রিয়াটিও যেন একটি শাস্তিমূলক রীতি, যাতে প্রতিটি মাফিয়া অনুধাবন করে নিক প্রস্তুত প্রয়োজনে শেষ পর্যন্ত যেতে। নিকের পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা দুইজন প্রহরী, চোখে নিশাচর রঙের গ্লাস, হাতে আধুনিক রাইফেল, মাথা নত করে গাম্ভীর্যপূর্ণ নীরবতা প্রকাশ করে। নিক তাদের দিকে না তাকিয়েও অদৃশ্য এক কর্তৃত্বে তাদের নিয়ন্ত্রণ করে। প্রধান দরজার মুখোমুখি পৌঁছে নিক একবার অবলোকন করে সমগ্র কক্ষকে। সেই চাহনি অস্বস্তিকরভাবে সংক্ষিপ্ত, তবু তার মধ্যে যে অর্থ নিহিত তা যেন মৃত্যুর আজ্ঞাপত্র। তারপর গ্যাংস্টার বস ধীরে ধীরে বের হয়ে যায়। সেই মুহূর্তে সমুদ্রের নিচে এক অন্তস্থ গর্জন তরঙ্গায়িত হয়ে ওঠে, যেন জলের গভীর হিংসা বহন করে আঘাত করতে উদ্যত এক বিক্ষুব্ধ সত্তা। ব্ল্যাক আর্ক যেন সেই গর্জনের জবাবে আরও মূর্তিমান হয়ে ওঠে। অভ্যন্তরস্থ গ্যাংস্টারগণ চুপচাপ, কেউ উচ্চারণ করে না একটি শব্দ। কেউ উঠে দাঁড়ায় না, কেউ শ্বাস নেয় না স্বস্তির সহিত। কারণ নিকের অনুপস্থিতিই তাদের মনে সর্বাধিক ভয় জাগায়। কারণ এখন চেয়ারের শূন্যতাই সর্বাপেক্ষা ভীতিকর। নিক গাড়িতে উঠে নিজের গন্তব্যের দিকে চলে যায়। বাকি গ্যাংস্টাররা গম্ভীর হয়ে বসে থাকে। নিস্তব্ধ রাত। কয়েকদিনে এনির মুখে যেন বিষণ্ণ ছায়া ঘিরে রেখেছে। কতদিন ধরে সে বাহিরের জগৎটাকে দেখতে পারছে না। এক ভয়াবহ নিষ্ঠুরতার সাথে সে মিলিয়ে যাচ্ছে। আদেও কোনোদিন বেঁচে ফিরতে পারব কিনা সন্দেহ। এত এত ভয়ঙ্কর ব্যক্তিদের মধ্যে আমি কিভাবে বাঁচব? আমার ভবিষ্যতে কি হতে চলেছে? যে পরিস্থিতিতে আছি সেরকম, নাকি তার চেয়েও খারাপ, যা আমার ভাবনা শক্তির বাহিরে? এনি, কি করবি তুই? কি করে পালাবি এখান থেকে? সবাই বলছে সাহায্য করবে, কিন্তু কেউ তো করছে না। আপা, আমাকে নিয়ে চলো প্লিজ। তোমার এনির এখানে থাকতে কষ্ট হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। এনি ফুপিয়ে কেঁদে ওঠে। এই কান্না এখন তার নিত্যদিনের সঙ্গী। এমন কোনো মুহূর্ত যায় না যখন সে কান্না করে না। এনি তো আগে ব্যথা পেলেই কেঁদে কুটে পুরো বাড়ি মাথায় করে ফেলত, আর আজ সেই এনি কোনো বর্বরতার ফাঁদে পড়ে আছে। যে চোখ আমার ধ্বংস করে, রাখব না সেই চোখ। যে সৌন্দর্য আজ আমার কাল হয়ে দাঁড়িয়ে আছে, নষ্ট করে দিব সেই সৌন্দর্য। তখন কেউ তাকাবে না আমার দিকে। এনি বিছানা থেকে নেমে দাঁড়ায়। রাতের চাঁদটাকে দেখতে আজ বড্ড ইচ্ছে করছে। এনি খেয়াল করে আজ সামনের থাই লাগানো নয়, তালা ঝুলছে। হুট করে মনে পড়ে আড়ি শেষে নিজেই খুলেছিল, হয়তো লাগাতে ভুলে গিয়েছে। এনি গভীর শ্বাস ছেড়ে গুটিসুটি পা ফেলে থাইয়ের কাছে যায়। এরপর নরম হাতগুলো দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এনি দম নেয় বড় করে, কাপা শরীর নিয়ে ব্যালকনিতে পা রাখে। ব্যালকনিটা অনেক বড়। এনি চারপাশে তাকায়। হুট করে বাঁদিকে তাকাতেই চোখ চড়ক গাছ। ওই পাশটা কি সুন্দর আর সাজানো। এনি 1 মিনিটের মধ্যে সব ভুলে প্রফুল্ল মনে সেদিকে যায়। কাছে গিয়েই সব হাসি মিলিয়ে যায়। চারপাশটা খুব সুন্দর, কিন্তু একটা টেবিলের উপরে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য। এনি নাক কুচকে ফেলে। চারপাশে তাকায় কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে টেবিলের চারপাশে ঘেরা আলিশান ডিভানে আয়েশ করে বসে। ডিভানটা তুলতুলে আর নরম। এনি টেবিলের দিকে কিছুক্ষণ ঠোঁট চেপে তাকিয়ে থাকে। ওয়াইনের বোতলটাকে নিজের হাতে নেয়। ছিপি খোলার চেষ্টা করে, কিন্তু তার দুর্বল শরীর নিয়ে এই ছিপি খোলা অসম্ভব। এনি দীর্ঘশ্বাস ছাড়ে খুলতে না পেরে। মনের অজান্তেই নাকের কাছে নিতেই নাক মুখ কুচকে ফেলে। ওয়াইনের তীব্র গন্ধে চোখ উল্টে বমি করার মতো অবস্থা হয়ে যায়। অনেক কষ্টে এনি নিজেকে আটকে রাখে। টেবিল থেকে উঠতে যাবে, তার আগেই থমকে যায় কারোর পায়ের শব্দে। এনির মনে আবারও ভয়ে এসে হানা দেয়। কাঁপতে থাকে ছোটখাটো কোমল শরীরটা। বোধশক্তি লোপ পেয়ে ডিভানের পাশে লোকাতে যাবে, তার আগেই পা লেগে টেবিলের উপরে থাকা কয়েকটা গ্লাস নিচে পড়ে যায়। বিকট এক শব্দে কম্পিমান হয়ে ওঠে চারপাশ। নিক দরজার কাছে এসে এমন শব্দে গম্ভীর হয়ে ওঠে। কারোর উপস্থিতি টের পেয়ে রাগে ছটফটিয়ে ওঠে। নিক বারান্দায় এসে কোনো মেয়েকে দেখে ভ্রু ভাঁজ করে ফেলে। গম্ভীর আর ভারিক্ষী আওয়াজে গ্যাংস্টার বস ধমকে ওঠে। হু দ্য হেল আর ইউ? হাউ ডেয়ার ইউ স্টেপ ইন্টু মাই প্লেস? অ্যানির পুরো শরীর থমকে যায়। এত ভয়ানক আওয়াজ তার হৃদয় সহ্য করতে পারেনি। কাঁপতে থাকে পুরো কায়া। ঠোঁট গলা শুকিয়ে আসে তৃষ্ণায়। কিন্তু এই ধমকটা তার পূর্ব পরিচিত মনে হচ্ছে। তবে এটা নিক জেভিরানের কণ্ঠ, সেটা বুঝতে বাকি নেই অ্যানির। অ্যানি বোধশক্তি হারিয়ে প্রাণপণে দৌড় দেয়। অ্যানির দৌড় দেখে নিক চোখ ছোট ছোট করে সেদিকে তাকিয়ে থাকে। অ্যানি কিছু দূরত্বে এসে নিজের বরাদ্দকৃত রুমে ঢুকতে যাবে, তার আগে সে ব্যথায় আর্তনাদ করে ওঠে।
তার নরম তুলতুলে হাতটাকে কোনো শক্তপোক্ত বস্তু চেপে ধরেছে। অ্যানি পিছন ফিরার আগেই ব্যক্তিটা অ্যানিকে টেনে নিয়ে আগের স্থানে যায়। এখনও সে অ্যানিকে দেখেনি। নিক অ্যানিকে রেলিং ঘেঁষে সোজা দাঁড় করায়। অ্যানি ভয়ে ভিতরে ফুপিয়ে ওঠে। আজ নিশ্চিত তার মৃত্যু হবে। এই রেলিং থেকে নিশ্চয় জানোয়ারটা ফেলে দিবে। অ্যানি এত শক্ত হাতের স্পর্শ সহ্য করতে না পেরে কান্না করে দিয়ে বলে, প্লিজ আমাকে মেরে ফেলবেন না, ভুল করে এসে পড়েছিলাম, পা ধরে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিন আমাকে। নিক রাগে চোয়াল শক্ত করে আসে। অ্যানির আকুতি করা কণ্ঠ শুনে তার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই থেমে যায়। চোয়াল ঝুলে আসে গ্যাংস্টার বসের। হাতের চাপ আরও শক্ত করে ফেলে, বাট সেদিকে তার খেয়াল নেই। অ্যানি ব্যথায় ছটফট করতে থাকে। অ্যানি চোখ তুলে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি খুব। নিক স্তব্ধ হয়ে যায় একজোড়া আকুতি ভরা নীল চোখের চাহনিতে। সে তো নীল চোখের হাতে গোনা কয়েকজনকে দেখেছে, কিন্তু এত স্নিগ্ধ, এত কোমল, এত সুন্দর, এত মায়াবী চেহারা কাউকে দেখেনি। নিকের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তার হৃদয়ে কে যেন তীব্রভাবে আঘাত করছে। নিক অস্ফূর্তভাবে বলে, কে তুমি? অ্যানি চমকায় ভীষণভাবে। যে তাকে কিনে এনেছে সেই চিনে না সে কে? কণ্ঠে এত নমনীয়তা দেখে অ্যানির ভয় কিছুটা কমে আসে। নিক ধৈর্যহারা হয়ে কর্কশ কণ্ঠে আবারও বলে ওঠে, কে তুমি? গ্যাংস্টার বস নিজের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। আমি অ্যানি। নিক কিছুতে থেমে যায়। নামটা শুনে সে ঠোক বাঁকায়। অ্যানিকে ছেড়ে দেয়। হাত সরিয়ে নিয়ে কিছুক্ষণ ঠোঁট কামড়ে ধরে রাখে। সে আর অ্যানির দিকে তাকাতে পারছে না। চোখগুলো সরিয়ে নেয় অধৈর্য হয়ে। এতক্ষণ মনে হচ্ছিল কারোর সৌন্দর্যে চোখ ঝলসে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই নিক নিজের মধ্যে ফিরে আসে। পাশে কোনো মেয়েকে দেখতে পেয়ে পুনরায় রক্ত মস্তিষ্কে টকবগিয়ে ওঠে। অ্যানির দিকে না তাকিয়েই হুঙ্কার ছেড়ে বলে, গেট আউট ফাকিং গার্ল, ভুলেও যাতে আমার সামনে পড়তে না দেখি। আর একবার যদি তোমার দৃষ্টির কারণে আমি অন্য জগতে হারিয়ে যাই, তাহলে গলা টিপে মারব। লিভ দিস প্লেস ইমিডিয়েটলি। নিকের এমন কঠিন রাগ আর ধমকে অ্যানি শিউরে ওঠে। কোনো কিছু না ভেবে প্রাণপণে ছুটে চলে আসে নিজের রুমে। রুমে ঢুকে বেসিনের সামনে গিয়ে মুখে পানি দেয়। ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে। দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ে। এত ভয়ানক কণ্ঠ, ধমক, চাহনি সে কখনো দেখেনি। এটা মানুষ নাকি হায়না? নিক ঠোঁট কামড়ে ডিভানে গিয়ে বসে পড়ে। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে যাবে, কিন্তু তাতেও সে রেগে ওঠে। চোখে ভেসে উঠছে একটা আতঙ্কিত সরল মুখ। নিক বিরক্ত হয়ে পড়ে নিজের উপর। নিঃশ্বাস ওঠানামা শুরু করে। নিজের মস্তিষ্ক নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। নিক সহ্য করতে না পেরে ওয়াইনের ছিপি খুলে পুরোটা এক নিঃশ্বাসই খেয়ে নেয়। নিস্তেজ হয়ে আসে তার শরীর। শার্টের ৩টা বোতাম খুলে দেয়। ফর্সা বুকে কত শত কাটাছেঁড়ার দাগ তার ইয়াত্তা নেই। নিক হাত পা ছড়িয়ে ডিভানে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। মনের অজান্তেই কণ্ঠ চিরে বেরিয়ে আসে, বেবি গার্ল। নিক একই ভঙ্গিতে নিস্তেজ পড়ে আছে। আরিশ এতক্ষণ নিককে খুঁজছিল। ব্যালকনিতে এসে নিককে দেখে তার মুখোমুখি হয়ে বসে। নিককে এমন নিস্তেজ পড়ে থাকতে দেখে ইশারায় দিয়ে বলে, এইভাবে মরার মতো পড়ে আছিস কেন? নিক কিছু বলে না। নিস্তেজ পড়ে থাকা মাথাটা সোজা করে তাকায় আরিশের দিকে। 2 হাত ছড়িয়ে ভর দিয়ে পিঠ স্বাভাবিক করে তোলে। আরিশ ভ্রু কিঞ্চিত কুচকে বলে, নিক, তোকে একটা প্রশ্ন করার জন্য আমার মন ছটফট করছে। কি প্রশ্ন? আচ্ছা, মূলত তোর ধর্ম কি? জানা নেই। তোর কাটাকাটি মানে খতনা হয়েছে? নিজ দায়িত্বে প্যান্ট খুলে দেখে নে। মেয়ে হলে বলার সাথে সাথেই খুলে ফেলতাম। তোর বউয়ের হক মেরে খাওয়ার মতো পাপী হতে চাই না আমি। নিক ঠোঁট কামড়ে হাসে। মস্তিষ্কে এখন এক রহস্যময় খেলা খেলছে। আরিশ একটা গ্লাসে ওয়াইনে চুমুক দিয়ে বলে, তোর শিকার নিয়ে এসেছে অধিরাজ, নিচে আয়। আর ব্যাটাকে একটুর যত্ন কর, না হলে আমাকে বল, আমি খাতির যত্ন করে আসে। জানটা আমি নিব, আর রক্তটা ত্বকে দিব। আরিশ পৈশাচিক হাসি দেয়। নিক বাঁকা হেসে শার্টের বোতামগুলো লাগাতে হাগাতে উঠে পড়ে। এরপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে যায় গ্যাংস্টার বস। সিঁড়ি দিয়ে নামছে আর নিচের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে লোকটার দিকে শকুনের মতো তাকিয়ে আছে। নিক নিচে নেমে ডিভানে বসে পড়ে। ঘাড় কাত করে শান্ত চোখে তাকায় কালো কুচকুচে নিগ্র লোকটার দিকে। নিক সামান্য হেসে লোকটার কোকড়ানো চুলগুলো নিজের হাতের মুঠো বন্দি করে নেয় শক্তভাবে। নিকের শান্ত কণ্ঠে, তুই জানতি না তারা আমার লোক ছিল? সব জানার পরও বিরোধ কেন করলি? কার কথায় করেছিস সত্যি করে বলবি। লোকটা ভয়ে কাঁপতে থাকে। লোকটার এখানে ফ্লোর ভেজা দেখে নিক কপাল কুচকে তাকায়। আরই শেষে ওঠে, কিরে ভাই, তোর মেশিন ছাড়ার কি আর কোনো জায়গা পেলি না? তোর এখানেই কাজ ছাড়তে হয়েছে? লোকটা কথা বলতে পারছে না কাঁপার জন্য। ভয়ের কারণে প্যান্ট ভিজিয়ে ফেলে। নিকের নিষ্ঠুর চাহনি লোকটা সহ্য করতে না পেরে গদগদ করে সব বলতে থাকে। আমাকে ক্ষমা করে দিন বাধা দেওয়ার অপরাধে। আমাকে মানা করা হয়েছে কেউ আসলেও যাতে সংবাদ ডিলিট না করি। যদি ডিলিট করে ফেলি তাহলে উনি আমাকে মেরে ফেলবেন। জীবন রক্ষার্থে এমন করেছি স্যার।
লোকটার মুখ দেখেছিস? না না স্যার, লোকটা মাস্ক পরা ছিল। নিক দাঁত চেপে ওঠে, রাগে টকবগিয়ে ওঠে মস্তিষ্কে। আচমকা অধিরাজের হাত থেকে ধারালো ছুরিটা নিয়ে লোকটার কণ্ঠনালীতে আঘাত করে হুঙ্কার দিয়ে বলে, তোর মুখ দেখা উচিত ছিল, বান্দির বাচ্চা। দেখলে অন্তত বেঁচে যেতি। নিকের সাথে কেউ বিরোধ করলে সে বাঁচার লাইসেন্স হারিয়ে ফেলে। নিক ছুরিটা গলা থেকে তুলে আনে, লোকটা চিৎকার করতে পারেনি, তার আগেই কণ্ঠনালী কেটে যায়। গ্যাংস্টার বস উন্মাদের মতো ছুরিটা পুনরায় পেটের মধ্য বরাবর ঢুকিয়ে দেয়। লোকটার তাজা রক্ত পুরো মেঝে গড়িয়ে পড়ছে। আরিশ সামান্য রক্ত নিজের 2 হাতের তালুতে নিয়ে বাঁকা হাসে। এই রক্ত তাকে অন্যরকম আনন্দ দেয়। নিক ছুরিটা অধিরাজের কাছে দিয়ে গার্ডদের উদ্দেশ্যে বলে, এইটাকে সমুদ্রের একদম ভিতরে ফেলে দিয়ে আয়, যাতে স্থলে বসবাস করা কোনো প্রাণী এর লাশ খুঁজে না পায়। গার্ডরা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সেসব দৃশ্য এতক্ষণ লুকিয়ে পরখ করছিল এক রমণী। তার অন্তরাত্মা পর্যন্ত কাঁপছে। নিজেকে ধরে রাখতে পারেনি। পুরো মাথা চক্কর দিয়ে ওঠে। দ্রুত কোনোরকম বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ে। রমণী সহ্য করতে পারেনি এমন বিভীষিকাময় দৃশ্য। মস্তিষ্কের নিউরনগুলো যেন জমে গিয়েছে। চোখের পাতা ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, মুখ থেকে বেরিয়ে আসে এক অভিশাপ। সৃষ্টিকর্তার গজব পড়ুক তোদের মতো জানোয়ারদের উপর, যারা রক্ত নিয়ে উল্লাস করে। চোখ বন্ধ করে ফেলে এনি। জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়ে থাকে তার দেহখানা। নিক হাতের রক্ত পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে পুনরায় রুমের দিকে অগ্রসর হয়। ঘুমিয়ে পড়বি নাকি বাহিরে যাবি? নিক দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য। রহস্যময় হাসি দিয়ে বলে, খুবই গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে।